এবার আমরা আপেক্ষিকতার তত্ত্ব নিয়ে আলোচনা করব। বিশেষ আপেক্ষিকতার তত্ত্ব নিয়ে আলোচনা করব আর E=mc² ইকুয়েশনটার ডেরাইভেশন করব। বিশেষ আপেক্ষিকতাবাদের যে তত্ত্ব আছে, যেটা আইনস্টাইন দিয়েছিলেন, সেটা একটা বিশেষ ধরনের নির্দেশতন্ত্রের জন্যই কেবলমাত্র প্রযোজ্য। নির্দেশতন্ত্রটা হচ্ছে জড়ত্বীয় নির্দেশতন্ত্র। এখন জড়ত্বীয় নির্দেশতন্ত্র বলতে আমরা কি বুঝি? জড়ত্বীয় নির্দেশতন্ত্র বোঝায় সেই সমস্ত নির্দেশতন্ত্র যেগুলি ভি গতিবেগ নিয়ে ধাবমান বা যাদের গতিবেগ স্থির। এই রকম কোনো সার্কুলার মোশন, মানে গোল গোল এরকম ঘুরছে, একটা মানে স্পিন করছে, এরকম কোনো নির্দেশতন্ত্রের ক্ষেত্রে, যে নির্দেশতন্ত্রের আবর্তন মোশনটা রয়েছে, গতি রয়েছে, আবর্তিত গতি রয়েছে, বৃত্তীয় গতি রয়েছে, তাদের ক্ষেত্রে এই স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি প্রযোজ্য নয়। তাদের ক্ষেত্রে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি প্রযোজ্য, কারণ সেখানে একটা কেন্দ্রাভিমুখী ত্বরণ রয়েছে, যেটাকে বলা হয় সেন্টিপ্রিটাল অ্যাক্সেলারেশন বা অপকেন্দ্র ত্বরণ। আচ্ছা, মনে করি মানে যে ত্বরণটা আর কি সেন্টারের দিকে কাজ করে। এবার মনে করি দুটি নির্দেশতন্ত্র রয়েছে, এস আর এস ড্যাশ। এস ড্যাশ মুভ করছে এস এর সাপেক্ষে ভি কনস্ট্যান্ট গতিবেগ নিয়ে। আমি দাঁড়িয়ে আছি আর্থে মনে করি, এবং এস আর এস ড্যাশ হচ্ছে দুটো স্পেসশিপ। আমার সাপেক্ষে এস স্থির, এস ড্যাশ এস এর সাপেক্ষে মুভ করে যাচ্ছে কনস্ট্যান্ট গতিবেগ ভি নিয়ে। এবার মনে করি এস আর এস ড্যাশের মধ্যে দুটো ঘড়ি ফিক্স করা আছে, দুটো সিঙ্ক্রোনাইজড, মানে তারা একই সময় দেখাচ্ছে। আমরা আমাদের ইমাজিনেশনের জন্য ভেবে নিতে পারি যে তারা সর্বদাই এরকম সিঙ্ক্রোনাইজডই থাকবে, আসলে কিন্তু সেটা হবে না। এস ড্যাশ যদি যখন এসকে পার করে যাবে, তখন মনে করি এস ড্যাশের সঙ্গে একটা অ্যান্টেনা আছে, এস এর সাথেও একটা অ্যান্টেনা আছে। এস ড্যাশ যখন একে পাস করে যাবে, তখন এ এখান থেকে একটা সিগন্যাল দেবে, এস বুঝতে পারবে যে এস ড্যাশটা ওকে পাস করে গেছে। মনে করি একটা সার্টেন ইন্টারভাল পর 5 মিনিট বা 10 মিনিট বা 15 মিনিট, অ্যাকর্ডিং টু মি, মানে আমি যে আর্থের ওপর দাঁড়িয়ে আছি আমার সাপেক্ষে, একটা ফ্লাশ হলো এখানে। এস বলবে এই ফ্লাশটা হয়েছে এক্স দূরে টি টাইমে, ট্রু। এস ড্যাশ বলবে এই ফ্লাশটা হয়েছে এক্স ড্যাশ স্থানাঙ্কে টি ড্যাশ টাইমে, এটাও কিন্তু ট্রু। দুজনের বর্ণনাই কিন্তু সত্যি। এবার এক্স আর এক্স ড্যাশের যে রিলেশনটা, সেটা হচ্ছে এক্স মানে হচ্ছে স্বভাবতই পুরোই এক্স ড্যাশ প্লাস এস আর এস ড্যাশের মধ্যে যে ডিস্টেন্সটুকু আছে, সেই ডিস্টেন্সটুকু, সেটাকে আমি ইকুয়েশন 1-এ লিখেছি যে এক্স ইকুয়াল টু এক্স ড্যাশ প্লাস ভি টি ড্যাশ। আর এখানে এক্স ড্যাশ মানে তাহলে স্বভাবতই পুরো এক্স মাইনাস এই ডিস্টেন্সটুকু, সেটাই আমি লিখেছি এক্স ড্যাশ ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি। বিশেষ আপেক্ষিকতাবাদের তত্ত্বটা আলোচনা করার আগে মাইকেলসন এবং মোল্ডের পরীক্ষাটা একটু আলোচনা করা দরকার। এরা কি চেয়েছিলেন? এরা চেয়েছিলেন পৃথিবীর গতিবেগ মাপতে একটি স্থির বিন্দুর সাপেক্ষে, কোনো জিনিসের গতিবেগ মাপতে গেলে আমার একটা রেফারেন্স ফ্রেম তো লাগে, একটা স্থির পয়েন্ট তো লাগে, কোঅর্ডিনেট তো লাগে, যার রেসপেক্টে আমি গতিবেগটা মাপবো। ওনারা মনে করেছিলেন সেই স্থির বিন্দুটা হচ্ছে ইথার, সেই স্থির জায়গাটা হচ্ছে ইথার, তার রেসপেক্টে ওরা পৃথিবীর গতিবেগ মাপতে চেয়েছিলেন। এবং ওনারা আরও বলেছিলেন যে বিভিন্ন রকম পজিশনের জন্য, যে মানে বিভিন্ন স্থির বিন্দুর সাপেক্ষে পৃথিবীর গতিবেগটা যেহেতু পাল্টে পাল্টে যাবে, তাই আলোর গতিবেগটাও এই একই সাথে পৃথিবীর গতিবেগের সাথে পরিবর্তনশীল, এবং এটা ধ্রুবক নয়। যখন যখন পৃথিবীর গতিবেগ আমি বিভিন্ন বিন্দুর সাপেক্ষে মাপবো, পৃথিবীর গতিবেগটাও বিভিন্ন রকম হবে, এবং তার সাথে সাথে আলোর গতিবেগটাও পাল্টে যাবে, এবং আলোর গতিবেগ ধ্রুবক নয়। আমরা জানি ইথারেরও অস্তিত্ব নেই এবং আলোর গতিবেগও ধ্রুবক। তাহলে হোয়াট ওয়াজ রং উইথ দ্যাট? মনে করি একটা ট্রেন আছে, ট্রেনটা ডান দিকে যাচ্ছে,
30 মাইল প্রতি ঘন্টায় এই ব্যক্তি ডান দিকে একটি বল ছুড়লেন। বলের স্পিডটা হচ্ছে 20 মাইলস পার আওয়ার। আমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, আমি সিম্পলি মেজার করলাম বলের স্পিড আমার সাপেক্ষে 30 + 20 মানে 50 মাইলস পার আওয়ার। এবার এই মানুষটি, ট্রেনের মধ্যে বসা মানুষটি যদি বাঁ দিকে বলটি ছোড়েন, তাহলে আমি বলের স্পিডটা মেজার করব প্ল্যাটফর্মে দাঁড়িয়ে 30 - 20 মানে 10 মাইলস পার আওয়ার। কিন্তু বলের স্পিডটা মানটা এটা, ডিরেকশনটা কিন্তু ট্রেনের ডিরেকশনের দিকেই হবে। এটা তো কোয়াইট অবভিয়াস, আমরা ভেক্টরের থেকে, ভেক্টর ক্যালকুলাস থেকে আমরা এটা, ভেক্টর অ্যালজেব্রা থেকে আমরা ডিরেকশনটা নির্ণয় করতে পারি। এবার যদি আমরা বলের পরিবর্তে লাইট থ্রো করি তাহলে কি হবে? আমরা যদি বল না নিয়ে এই ব্যক্তি যদি একটা লাইট থ্রো করেন, মানে ব্যক্তির হাতে একটা টর্চ রয়েছে, সেটাকে উনি জ্বাললেন। তো এই হচ্ছে ব্যক্তির হাতের টর্চ, উনি সেটাকে জ্বাললেন, তাহলে উনি মানে আলোটা থ্রো করলেন। ট্রেন যাচ্ছে 30 মাইল পার আওয়ার গতিবেগে। এবার এর লাইটের গতিবেগ হচ্ছে সি। আমি যদি মাপি লাইটের গতিবেগ কত, আমি কিন্তু সি পাবো, আমার কাছে এটা C+30 হবে না। আবার ঠিক এরকম বাঁদিকে ঘুরে উনি যদি লাইটটা জ্বালান, লাইটটা তখন এদিকে বাঁদিকে যাচ্ছে, তাহলেও কিন্তু লাইটের গতিবেগ C-30 হবে না, স্টিল সিই হবে। তাহলে লাইটের গতিবেগ আলোর গতিবেগ উৎস বা পর্যবেক্ষকের গতির উপরে নির্ভর করে না। এটা কিন্তু বলের গতিবেগ ক্যালকুলেশনের থেকে আলাদা। তাহলে কি ভুল ছিল এক্সপেরিমেন্টটা করার সময়? সম্ভবত এক্সপেরিমেন্টের প্রসিডিওর বা মেজারমেন্টে কিছু ভুল হয়ে থাকবে, কারণ গতিবেগ মানে তো দূরত্ব বাই সময়। তাহলে দূরত্ব মাপতে গিয়ে ভুল হতে পারে, সময় মাপতে গিয়ে যে ক্লকটা ইউজ করা হয়েছিল সেটাতে হয়তো কিছু ভুল থাকতে পারে। আচ্ছা, এবার আমরা আবার আমাদের সেই এস আর এস ড্যাশ যে নির্দেশ তন্ত্র ছিল সেটাতে ফিরে যাব। আগে আমরা একটা ফ্ল্যাশ লাইট ঠিক আগের মতো জ্বালাবো। এখানে এস এবং এস ড্যাশের রেসপেক্টে আমি একটা ফ্ল্যাশ লাইট এখানে অন করলাম। তাহলে এস দেখছে এর দূরত্ব এস এর থেকে এক্স এবং টি সময় ঘটনাটা ঘটেছে। এস ড্যাশ দেখছে ওর থেকে এক্স ড্যাশ দূরে ঘটনাটা ঘটেছে, টি ড্যাশ সময়ে ঘটেছে। তাহলে এস এর অনুযায়ী আলোর গতিবেগ হবে C=x/t, আর এস ড্যাশ অনুযায়ী আলোর গতিবেগ হবে C=x'/t'। এবার এই চিত্র থেকে পরিষ্কার দেখতে পাচ্ছি এক্স আর এক্স ড্যাশ অবশ্যই সমান নয়। তাহলে অবভিয়াসলি টি ড্যাশ আর টিও সমান নয়। তাহলে আমরা দেখেছি যে একটা ফ্ল্যাশ লাইট যখন হয়েছে তখন এস আর এস ড্যাশ দুভাবে এই লাইটের স্পিড নির্ণয় করেছে। প্রত্যেকের ধারণা সে ঠিক আছে, বাকিজন ভুল। মনে করি এই ভুলের পরিমাণ হচ্ছে গামা। একজন মনে করছে অন্যজনের এক্সপেরিমেন্টে গামা অ্যামাউন্টে ভুল আছে। যেমন এস ড্যাশ বলছে, এস প্রাইম বলছে যে এস এর যে অবজারভেশন, এস অবজার্ভ করেছিল এক্স, এক্স মাপার সময় গামা পরিমাণ ভুল হয়েছে। তাহলে এক্স মেপেছিল x=x' + ut। এবার গামা পরিমাণ ভুল থাকার ফলে এক্স এর নতুন মান এখন x'(x') + ut গামা। এটা এস বলছে। সিমিলারলি এটা এস ড্যাশ বলছিল, এবার এস বলছে যে এস ড্যাশের যে মেজারমেন্ট, এস প্রাইম ফ্রেমের যে মেজারমেন্ট, তার মধ্যেও ভুল আছে। ঠিক একইভাবে সেই ভুলটা হচ্ছে গামা। তাহলে এস নির্দেশতন্ত্রের পর্যবেক্ষক অনুযায়ী এক্স ড্যাশ মানটা হবে গামা × x-ut। এই গামার মানটা কত? এবার আমরা দুপাশে এক্স আর এক্স ড্যাশ লেফট হ্যান্ড সাইডে বাঁদিকে মাল্টিপ্লাই করবো বা গুণ করে দেবো। তাহলে এক্স এক্স ড্যাশ ডান দিকটা হয়ে উঠলো এরকম। এবার এটাকে আমি দুপাশে এই দুটো ব্র্যাকেটের মধ্যে রাশিগুলোকে আমি এবার সিম্পলি গুণ করে দেবো। কয়েকটা সাবস্টিটিউশন করেছি। একটা সাবস্টিটিউশন এখানে টি এর জায়গায় আমি x/c বসিয়েছি, কারণ টাইম মানে হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড, মানে সময় মানে হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। ঠিক একইভাবে এস ড্যাশ ফ্রেমে বা এস প্রাইম ফ্রেমে যে টি প্রাইম সময়টা মাপা হয়েছিল সেইটা মানে হচ্ছে এস ড্যাশ
ফ্রেমে যে দূরত্ব মাপা হয়েছিল ডিভাইডেড বাই আলোর গতিবেগ, কারণ আলোর গতিবেগ তো সব ফ্রেমেই সমান। তাহলে এটা গামা স্কোয়ার এক্স প্রাইম এক্স মাইনাস এক্স প্রাইম ইউ এক্স বাই সি প্লাস ইউ এক্স প্রাইম এক্স বাই সি মাইনাস ইউ স্কোয়ার এক্স প্রাইম এক্স বাই সি স্কোয়ার। তাহলে এই জিনিসটাকে আমি এক্স এক্স প্রাইম দিয়ে দুপাশে ডিভাইড করে দিলাম, ডান দিকে আর বাঁ দিকে দুপাশে ডিভাইড করে দিলে, ভাগ করে দিলে আমার এরকম রাশিটা দাঁড়ায়। তাহলে গামা হয়ে উঠল, গামার যে রাশিমালা সেটা আমি পেলাম গামা ইকুয়াল টু 1/√ওভার ইউ স্কোয়ার বাই সি স্কোয়ার। ইকুয়েশন 3 থেকে আমরা গামার রাশিমালাটা পেলাম, এর নাম হচ্ছে লোরেঞ্জ ট্রান্সফর্ম। এবার এই গামার মানটা আমি এক্স কোঅর্ডিনেটে, মানে এক্স এর যে মানটা এস প্রাইমের পর্যবেক্ষক বলেছিল সেটা ছিল গামা ইন্টু এক্স প্রাইম প্লাস ইউটি প্রাইম, তাতে গামার মানটা বসিয়ে দিলাম, পেলাম ইকুয়েশন 4। ঠিক একইভাবে পেলাম এক্স প্রাইম থেকে ইকুয়েশন 5 গামার মানটা বসিয়ে দিয়ে। এখানে একটা জিনিস বলে রাখি যে এই যে ইকুয়েশন এক্স, ইকুয়েশন 4 এবং 5, যেটা থেকে আমরা যথাক্রমে এস ফ্রেমে ও এস প্রাইম ফ্রেমে যে স্থানাঙ্ক বা দূরত্ব মেজার করা হচ্ছে তার রাশিমালা পাচ্ছি, সেটা তখনই ভ্যালিড, তখনই তার কোনো মানে থাকে যখন এস এবং এস ড্যাশের মধ্যে যে আপেক্ষিক বেগ, যেটাকে ইউ দিয়ে প্রকাশ করেছি, তার মান আলোর গতিবেগের কাছাকাছি হয়। যদি ইউ এর মান আলোর গতিবেগের থেকে অনেক অনেক কম হয়ে যায়, তাহলে ইউ স্কোয়ারের মানটা সি স্কোয়ারের থেকে আরো বেশি ছোট হয়ে যাবে, কারণ সি স্কোয়ার তো একটা হিউজ কোয়ান্টিটি, 10⁻16 এরকম একটা কোয়ান্টিটি। তখন আমরা এই জিনিসটা খুব ছোট হয়ে যাবে একের সাপেক্ষে, তাহলে √ওভারের মধ্যের রাশিটা হয়ে গেল 1, পড়ে থাকলো এক্স ড্যাশ ইকুয়াল টু এক্স মাইনাস ইউটি। এটা সিম্পল নিউটনিয়ান মেকানিক্সের জিনিস। অর্থাৎ যখন গতিবেগটা, বস্তুর গতিবেগ আলোর গতিবেগের কাছাকাছি অগ্রসর হবে, তখনই কেবলমাত্র এই গামা দিয়ে গুণ করাটা ভ্যালিড, আদারওয়াইজ নয়। আচ্ছা, এবার আরেকটা ইকুয়েশন আমি ডিরাইভ করবো, আর দুটো ইকুয়েশন অ্যাকচুয়ালি। 4 নম্বর সমীকরণ, মানে এক্স ড্যাশের সমীকরণটা থেকে আমি এক্স ড্যাশকে আমি জাস্ট সি দিয়ে ভাগ করে দিয়েছি দুপাশে এবং পেয়েছি টি ড্যাশের মানটা। এটা হচ্ছে ইকুয়েশন 6 নম্বর ইকুয়েশন। ঠিক একইভাবে এক্স কে, এক্স হচ্ছে এস ইনার্শিয়াল ফ্রেমে যে দূরত্ব মাপা হয়েছে সেই এক্স, তার মধ্যে আমি টি ড্যাশ ইকুয়াল টু এক্স ড্যাশ বাই সি সাবস্টিটিউট করে তারপরে সি দিয়ে পুরো ইকুয়েশনটাকে ডিভাইড করেছি, করে পেয়েছি ইকুয়েশন 7। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই যে চারটে ইকুয়েশন আছে, ইকুয়েশন 4, ইকুয়েশন 5, ইকুয়েশন 6 এবং ইকুয়েশন 7, এই চারটি ইকুয়েশন তখনই ভ্যালিড যখন এস ও এস ড্যাশের মধ্যে যে আপেক্ষিক গতিবেগ সেটা সি এর বা আলোর গতিবেগের কাছাকাছি হবে। এখন মনে করি দুটো আয়না আছে, আয়না দুটোর মধ্যে সেপারেশন দূরত্ব, মানে তারা পরস্পর থেকে 1 মিটার দূরে আছে। এখানে যদি আমি একটা টর্চ জ্বালি, ফোটন কণা এখান থেকে যাত্রা শুরু করে 1 মিটার দূরে এই মিটারে ধাক্কা খেয়ে এখানে ফিরে আসবে। এইভাবে সে 2 মিটার দূরত্ব ট্রাভেল করবে। এখানে একটা কাউন্টার আছে, এই কাউন্টারটা ঘড়ি হিসাবে কাজ করছে। এখানে যখন ফোটন কণাটা ফিরে আসবে এই মিটারে, তখন এই কাউন্টারে একটা আওয়াজ হবে। যেহেতু লাইটের গতিবেগ সি ইকুয়াল টু 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, তাই আমরা বলতে পারি যে 1 সেকেন্ডে 1.5 × 10⁸ মিটার এতটা দূরত্ব সে যাতায়াত করবে। তাহলে এই কাউন্টারে যখন একটা আওয়াজ হবে, তখন আমি এটা বলতে পারবো যে কতটা সময় অতিবাহিত হয়েছে।
মানে এতবার যদি যাতায়াত করে তাহলে বলতে পারবো, তাহলে এতগুলো টিং টিং করে আওয়াজ হবে। এবার এতগুলো আওয়াজ হলে বলতে পারবো 1 সেকেন্ড সময় অতিবাহিত হয়েছে। এবার আসি একটা স্পেসশিপের কথায়। একটা মহাকাশযান আছে, তার মধ্যে দুটো মিরর রাখা আছে। মিররটা যদি স্থির অবস্থায় থাকে, আমি যদি মিররটাকে এইভাবে দেখি, মিররটা স্থির আছে আমার সাপেক্ষে, তাহলে আমি লাইটের এই যে মুভমেন্ট, আসা যাওয়া, এটা ভার্টিক্যালি দেখব, উল্লম্বভাবে ওপর দিকে, উল্লম্বভাবে নিচের দিকে। এবার আমি দেখি একটা স্পেসশিপ, মহাকাশযান, এর মধ্যে মিররটা রাখা আছে। লাইট যখন নিচের মিরর থেকে ওপরের মিররের দিকে যাবে, আমি এখানে পৃথিবী থেকে এই স্পেসশিপের ভেতরে রাখা মিররটাকে পর্যবেক্ষণ করছি। স্পেসশিপ যখন মুভ করছে, এর ভেতরে রাখা মিররটাও মুভ করে যাচ্ছে। যখন লাইট এখান থেকে যাত্রা শুরু করবে, ওপরে মিররে গিয়ে যখন পৌঁছাবে, বাই দিস টাইমও এতটা মুভ করে গেছে মিররটা। তাহলে আমার কাছে কিন্তু লাইটটা ভার্টিক্যালি ওপর দিকে মুভ করলো না, উল্লম্বভাবে ওপর দিকে মুভ করলো না। কীরকম মুভ করলো? আমি লাইটটাকে এইখানে ওপরের মিররে যখন দেখব, তার মানে আমার কাছে লাইটটা এরকম একটা হরাইজন্টাল মুভমেন্ট ঘটিয়েছে এবং হরাইজন্টাল বা অনুভূমিক লাইনের সাথে একটা কোণ করেছে। ঠিক একইভাবে এখান থেকে রিবাউন্ড করে যখন নিচের মিররটার দিকে ফিরে আসছে, তখন এই মিররটা এখানে আর থেমে নেই, ফলে আমি এরকম ভার্টিক্যাল মুভমেন্ট দেখতে পাবো না। এইখানে এই পজিশনে যখন মিররে এইখানে ধাক্কা খাবে নিচের মিররে এসে, তখন আমার মনে হবে যে লাইটটা এরকম কার্ভড হয়ে একটা কোণ করে অনুভূমিকের সাথে নিচের মিররে এসে পৌঁছেছে। তাহলে এক্ষেত্রে লাইট কিন্তু সরল রেখায় ওপর থেকে নিচের দিকে, মানে ওপরের মিরর আর নিচের মিররের মধ্যে যাতায়াতটা সরল রেখায় উল্লম্বভাবে হচ্ছে না। আমরা জানি সরল রেখা হচ্ছে শর্টেস্ট ডিস্টেন্স, ন্যূনতম দূরত্ব। তাহলে সরল রেখায় যাতায়াত না হয় এইরকম ঘুরপথে যদি যাতায়াত হয়, তো ন্যাচারালি টাইম বেশি লাগবে। সেক্ষেত্রে আমরা যে সময়ের অবকাশটা নির্ণয় করেছিলাম, মানে রেফারেন্স ফ্রেম বা নির্দেশতন্ত্র যখন মুভ করছে, তখন সে যে সময়ের অবকাশ কাউন্ট করবে সেটাকে টি ড্যাশ বলেছিলাম। এখানে দেখছি টি ড্যাশটা স্থির নির্দেশতন্ত্রের থেকে বেশি হচ্ছে। সুতরাং আমি বলতে পারি যে চলমান ঘড়ি সবসময় স্লো হয়। সরি, এখানে গামা ফ্যাক্টরটা লিখতে আমি ভুলে গিয়েছিলাম। তাহলে আমার হাতে যে ঘড়িটা আছে সেটা ছাড়া সমস্ত মুভিং ক্লক যেগুলো আছে তারা সবাই স্লো। এবার এটা তো এস বলছে যে এস প্রাইমের ঘড়িটা স্লো হয়ে গেছে। এস প্রাইম অনুযায়ী এস চলমান, এস প্রাইম বলবে তাহলে এসের ঘড়িটাও স্লো হয়ে গেছে। সেটা আমি দেখিয়ে দিতে পারি। এস প্রাইম বলবে, আমি দেখিয়ে দিতে পারি। তার জন্য সে মনে করি তার নিজের স্পেসশিপটাকে নিয়ে এসের ওপরে ল্যান্ড করবে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি গ্রাহ্য নয়, ভ্যালিড নয়। তার কারণ ও যখনই এর ওপরে ল্যান্ড করতে যাইবে, তখনই কিছু সময়ের জন্য ওকে নিজের গতিবেগটাকে কনস্ট্যান্ট থেকে মন্দনে নিয়ে আসতে হবে, কারণ আস্তে আস্তে স্লো ডাউন করতে হবে, করে এখানে আর ইভেনচুয়ালি ল্যান্ড করতে হবে। যেই মন্দন এসে গেল, মানে নেগেটিভ ত্বরণ এসে গেল, আর স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি সেকশনে থাকতেই পারলাম না। তাহলে এটা সম্ভব নয় এই মেজারমেন্টটা করা। তবে টাইম যে স্লো হয়ে যায় মুভিং ফ্রেমের জন্য, সেটা খুব প্রিসাইজ কিছু ক্লক দিয়ে, খুব ফাস্ট এরোপ্লেন, তারপরে ছোট ছোট ফান্ডামেন্টাল কিছু কণা যেমন মিউন, এইগুলোর ক্ষেত্রে এটা সত্যিই দেখা গেছে। এবার মনে করি এস এবং এস প্রাইমের মধ্যে একটা কণার গতিবেগ কী হবে সেটা এরা দুজনে পরিমাপ করছে। এস বলছে যে আমি কণাটি টি সময় যে দূরত্ব গেছে সেটা এক্স, তাহলে আমি যে গতিবেগ পরিমাপ করেছি সেটা হচ্ছে এক্স বাই টি। এস প্রাইম যেটা এস এর সাপেক্ষে ইউ গতিবেগে ধাবমান, সে বলছে যে আমার অনুযায়ী
কণাটি আমার নির্দেশতন্ত্রে টি ড্যাশ সময়ে এক্স ড্যাশ দূরত্ব অতিক্রম করেছে, সুতরাং আমার অনুযায়ী এস প্রাইম নির্দেশতন্ত্রে কণার গতিবেগ ডাব্লিউ ইকুয়াল টু এক্স প্রাইম বাই টি প্রাইম। এক্স প্রাইম আর টি প্রাইমের রাশিমালা পুট করেছি, অ্যালজেব্রা করব, গামা ক্যান্সেল আউট, টিটাকে ব্র্যাকেটের বাইরে নিয়ে চলে গেছি, পড়ে আছে এই এক্সপ্রেশনটা এক্স বাই টি, এখানে এক্স বাই টি মানে ভি লিখেছি, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু হলো এই এক্স বাই টি হচ্ছে ভি, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু হলো ভি মাইনাস ইউ বাই 1 মাইনাস ইউবি বাই সি স্কোয়ার। মানে এস প্রাইম নির্দেশতন্ত্রে কণার যে ক্যালকুলেটেড গতিবেগ সেটা এস নির্দেশতন্ত্রে ক্যালকুলেটেড গতিবেগ এস প্রাইমের গতিবেগ এস এর সাপেক্ষে এবং আলোর গতিবেগ এগুলোর ওপরে ডিপেন্ড করছে। এখন আলোর গতিবেগটা কনস্ট্যান্ট, তাই মেনলি ইউ আর ভি এর ওপরে ডিপেন্ড করছে। একই রকমভাবে আমি যদি ভিটা ক্যালকুলেট করতে চাই, এটা তো ডাব্লিউ ক্যালকুলেট করলাম এস প্রাইম ফ্রেমে, আমি যদি এস ফ্রেমে ভিটা ক্যালকুলেশন করতে চাই তাহলে জিনিসটা এরকম হবে। ক্যালকুলেশনটা একটু আমাদের দেখে নিলে হয়ে যাবে। একই রকম ক্যালকুলেশন, ভি মানে এক্স বাই টি, তারপরে এক্স আর টি এর রাশিমালাগুলো পুট করেছি, পুট করে ইকুয়েশন 9 পেয়েছি, ডাব্লুটা ছিল ইকুয়েশন 8। এবার আমি ডাব্লিউ ইকুয়াল টু সি পুট করেছি, মানে যে কণাটিকে এস আর এস ড্যাশ পর্যবেক্ষণ করছে সেই কণাটি যদি অন্য কোনো কণা না হয়ে ফোটন কণা হয় তার গতিবেগ সবসময়ই সি, তাহলে এস প্রাইম সেই গতিবেগটা পরিমাপ করেছে সি, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু সি। সুতরাং ভি এর এই যে রাশিমালা 9 ইকুয়েশন 9, তার মধ্যে আমি যদি ডাব্লিউ ইকুয়াল টু সি পুট করি তাহলে আমি পাবো ভি ইকুয়াল টু সি। এই অ্যালজেব্রাটা খুব সোজা একটা অ্যালজেব্রা এবং আমি পেলাম ইকুয়েশন 10। এই ইম্পর্টেন্ট জিনিসটার কনক্লুশনটা হচ্ছে আলোক কণার গতিবেগ এস এস প্রাইম দুটো ফ্রেমেই দুটো নির্দেশতন্ত্রেই সমান। কোন ফ্রেম কার সাপেক্ষে গতিবেগ মানে গতিবেগে আছে, গতিতে আছে, চলমান আর কি, বা কোন নির্দেশতন্ত্রের গতিবেগ কত তার ওপরে আলোর গতিবেগ নির্ভর করবে না, বেশি হবে। অর্থাৎ এস প্রাইম মানে আমার সাপেক্ষে চলমান যে নির্দেশতন্ত্র, সেই চলমান নির্দেশতন্ত্রে যে সময়ের অবকাশ পরিমাপ আমি করব সেটা আমার ঘড়ির সময়ের অবকাশের থেকে দীর্ঘতর হবে। মানে আমার ঘড়িতে 1 সেকেন্ড যতক্ষণ ধরে হবে, চলমান নির্দেশতন্ত্রে 1 সেকেন্ড হতে 1 সেকেন্ডের বেশি সময় লাগবে, তাহলে তার মানে ঘড়িটা স্লো হয়ে যাবে। অর্থাৎ চলমান নির্দেশতন্ত্রে সময়ের অবকাশটা দীর্ঘতর হয়। এবার আসি দৈর্ঘ্য সংকোচন। মনে করি এস আর এস ড্যাশ, আবার দুটো সেই নির্দেশতন্ত্র একই রকম। এবার এস মুভ করে যাচ্ছে ইউ গতিবেগ নিয়ে বাদিকে, এস প্রাইম মুভ করে যাচ্ছে ভি গতিবেগ নিয়ে সাপোজ ডান দিকে, বা এস প্রাইম আর এস এর মধ্যে রিলেটিভ যে গতিবেগ যেটা আপেক্ষিক গতিবেগ সেটা মনে করি ইউ, ভিটা এখানে নেই। যে কোনো নির্দেশতন্ত্রেই আমি যদি কোনো দণ্ডের দৈর্ঘ্য মেজার করি তাহলে অবভিয়াসলি আমাকে দুটো প্রান্তবিন্দু সাইমালটেনিয়াসলি মানে একই সাথে মেজার করতে হবে। এস যদি মুভ করে তাহলে দণ্ডটা এস এর সাথে সাথে মুভ করে যাচ্ছে, মনে করি এই দিকে মুভ করছে, বা সাপোজ এইদিকে মুভ করে যাচ্ছে, ডান দিকে মুভ করছে। কোনো একটা সময় এইটা যদি দণ্ডের অবস্থান হয় তাহলে দণ্ডের এই বিন্দুটা দুটো আমাকে দুটোর কোঅর্ডিনেট, দুটো স্থানাঙ্ক আমাকে একই সাথে মেজার করতে হবে। তাহলে যে কোনো একটা পার্টিকুলার টাইম টি এর জন্য এই প্যারালাল লাইন মানে প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস এই লাইনের জন্য টি এর একটা পার্টিকুলার ভ্যালু আছে, তার জন্য এক্স এর এই দুটো ভ্যালু যদি আমি নিই এবং এই 4.2 - 2 যদি করি তাহলে সেটা হবে হচ্ছে এই দণ্ডতার দৈর্ঘ্য।
এরকম তো হতে পারে না যে এই টি সময়ে আমি এই স্থানাঙ্কটা মাপলাম, তারপরে গিয়ে একটু কফি টফি খেয়ে এসে আবার এই স্থানাঙ্কটা কত মাপলাম, এটা তো হতে পারে না, এটার কোনো মানেই নেই। যদি স্থির থাকতো তাহলে এই প্রান্তবিন্দু দুটো আমার পক্ষে একসাথে একই টাইমে নিয়ে নেওয়া সম্ভব হতো, কিন্তু সেটা হচ্ছে না, কারণ নির্দেশতন্ত্র আমার সাপেক্ষে মুভ করে যাচ্ছে, রডটা তার সাথে সাথে মুভ করে যাচ্ছে। সেক্ষেত্রে কী হবে, কোনো মুভিং নির্দেশতন্ত্র অনুযায়ী যে সরণের মান সেটা এক্স ড্যাশ, এটা স্ট্যান্ডার্ড রিলেশন। এখানে এক্স ড্যাশ মানে হচ্ছে এল ড্যাশ, এবং যদি স্থির থাকতো তাহলে যে দৈর্ঘ্যটা মেজার করতাম সেটা হচ্ছে এল। তাহলে এল ড্যাশ ইকুয়াল টু, আমি এক্স আর এক্স ড্যাশের জায়গায় এল আর এল ড্যাশ বসিয়ে এই রিলেশনটা পাচ্ছি। তাহলে এল ড্যাশ মানে যেটা চলমান নির্দেশতন্ত্রে যে লেন্থটা মেজার করা হয়েছে সেটা মানে হচ্ছে স্থির নির্দেশতন্ত্রে যে লেন্থ মেজার করা হয়েছে ডিভাইড বাই √1 মাইনাস ইউ স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা ইকুয়েশন 12। তাহলে এল ইকুয়াল টু হবে এল প্রাইম ইন্টু √1 মাইনাস ইউ স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা ইকুয়েশন 13 মনে করি। যদি কোনো নির্দেশতন্ত্র আমার সাপেক্ষে লাইটের অর্ধেক গতিবেগ নিয়ে চলে তাহলে আমি তার গতিবেগ ইউ ইকুয়াল টু 0.5c এরকম লিখতে পারি। তাহলে এখানে ইউ ইকুয়াল টু 0.5c যদি পুট করি, √1 মাইনাস ইউ স্কোয়ার বাই সি স্কোয়ার হচ্ছে √3/2 মানে হচ্ছে 0.8666। তার মানে ইকুয়েশন 13 নম্বর সমীকরণ থেকে পাই এল ড্যাশ ইন্টু 0.866 সেইটা ইকুয়াল টু এল। মানে এল এর দৈর্ঘ্য যদি 1 মিটার হয়, আসলে আমি কিন্তু এল এর সঠিক দৈর্ঘ্যটা পাচ্ছি না, যেটা পাচ্ছি সেটা হচ্ছে চলমান নির্দেশতন্ত্রের সঠিক দৈর্ঘ্যটা পাচ্ছি সেটা হবে হচ্ছে 0.866 মিটারটা পাচ্ছি। যদি দাঁড়িয়ে থাকতো, স্থির থাকতো, তাহলে আমি 1 মিটার মাপতে পারতাম। এইটা আমার বলার উদ্দেশ্য। তাহলে চলমান দণ্ডের দৈর্ঘ্য সংকোচন হয়। এবার হচ্ছে কজালিটি। কজালিটি হচ্ছে কার্যকারণ সম্পর্ক। মনে করি দুটি ঘটনা ঘটেছে, একটা হচ্ছে ঘটনা নাম্বার 1 আর একটা হচ্ছে ঘটনা নাম্বার 2। এমন কি হতে পারে যে ঘটনা নাম্বার 1টা আগে ঘটেছে আর ঘটনা নাম্বার 2টা পরে ঘটেছে, কিন্তু ঘটনা নাম্বার 2-র ইনফরমেশনটা আমার কাছে আগে এসছে আর ঘটনা নাম্বার 1-এর ইনফরমেশনটা আমার কাছে পরে এসছে। এটা কিন্তু সম্ভব। মনে করি দুটো স্টার আছে, একটা এ আছে একটা বি আছে। এ আমার থেকে 8 আলোকবর্ষ দূরে আছে, বি আমার থেকে 2 আলোকবর্ষ দূরে আছে। এবার মনে করি একটা সিগন্যাল বি থেকে 2 আলোকবর্ষ আগে স্টার্ট হয়েছিল, আর একটা সিগন্যাল এ থেকে 4 আলোকবর্ষ আগে স্টার্ট হয়েছিল। তাহলে এখন আমি কোন সিগন্যালটা দেখব? যেহেতু 2 আলোকবর্ষ দূরে আমার কাছ থেকে বি রয়েছে এবং বি এর মধ্যে যে ঘটনাটা ঘটেছিল তার ইনফরমেশনটা 2 আলোকবর্ষ দূরেই আমার কাছ থেকে আসছে, তাই আমি এখন যে ইনফরমেশনটা পাবো সেটা বি এর ইনফরমেশনটা পাবো। আর এটা যেহেতু 8 আলোকবর্ষ দূরে আছে, তাই এর স্টারের মধ্যে যে ঘটনাটা ঘটেছে সেই ইনফরমেশনটা পেতে গেলে আমাকে কিন্তু আরও 4 আলোকবর্ষ অপেক্ষা করতে হবে। কারণ এইখানের ঘটনাটা যদি 4 আলোকবর্ষ আগে হয়ে গিয়ে থাকে তাহলে তার মাঝে 4 আলোকবর্ষ অতিবাহিত হয়েছে এবং সেই ইনফরমেশনটা এখন এই আর্ধেক মিডওয়েতে এসে রিচ করেছে। আরও 4 আলোকবর্ষ পরে এখান থেকে আমার কাছে আর্থে রিচ করবে, তখন যিনি অবজারভার থাকবেন তার কাছে। only if the earth sustains. আচ্ছা, এরকম কি হতে পারে যে মনে করি একটি ঘটনা হয়েছে এতে আর একটি ঘটনা হয়েছে বিতে, কিন্তু বি এর ঘটনাটি এর দ্বারা সম্ভবপর হয়েছে। এবার এ থেকে সরাসরি ইনফরমেশন আসবে আর এ থেকে একটা ঘটনা ঘটার ফলে বিতে আরেকটি ঘটনা ট্রিগার্ড হবে, তারপর সেখান থেকে ইনফরমেশনটা আমার কাছে আসবে। সেক্ষেত্রে কি এটা সম্ভব যে বি এর ঘটনার ইনফরমেশন আমার কাছে আসছে আগে, এর ঘটনার ইনফরমেশন আমার কাছে আসছে পরে?
এটা সম্ভব নয়, তার কারণ বি এর ঘটনাটা যেটা ঘটছে সেটা এর কারণেই ঘটছে, অর্থাৎ এটা পসিবল নয়। এবার হচ্ছে সাইমালটেনিটি বা যুগপত্তা। নেটে এর থেকে ভালো বাংলা আমি আর পেলাম না সাইমালটেনিটির। মনে করি এস নির্দেশতন্ত্র বা আমি দেখছি দুটো গাড়ির কলিশন হয়েছে, টাইম নোট করলাম, কলিশন হয়েছে মানে ইভেন্টটা সাইমালটেনিয়াস ইভেন্ট, একই টাইমে ঘটেছে, তাই এখানে টাইম ইন্টারভালটা 0। দুজনের যেহেতু কলিশন হয়ে গেছে তাই দুজনের মধ্যে স্পেসেরও কোনো ডিস্টেন্স নেই, তাহলে এক্স ইকুয়াল টুও 0। অন্য এমন কোনো নির্দেশতন্ত্র ইউনিভার্সে থাকতে পারে কি যখন যেখান থেকে যে কোনো পর্যবেক্ষক দেখবে এই সেম ঘটনাটা সেম টাইমে, কিন্তু সে দেখবে যে এই কলিশনটা হচ্ছে না? না, এটা হতে পারে না। কোনো ঘটনা যখন একটি নির্দেশতন্ত্রে ঘটছে তখন ঠিক একই সময়ে আরেকজন নির্দেশতন্ত্র থেকে সেও সেই ঘটনাটা দেখবে, অন্যরকম কিছু দেখবে না। মানে সেও এই কলিশনটাই দেখবে, সে এরকম দেখবে না যে গাড়ি দুটো একে অপরের থেকে সেপারেটেড হয়ে আছে তারপরে কলিশনটা হতে দেখলো, এরকম সে দেখবে না। টাইমের মেজারমেন্টটা কত সেটা হয়তো আমার রেফারেন্স ফ্রেম তার রেফারেন্স ফ্রেমে আলাদা হতে পারে, কিন্তু ওই একই টাইমে আমি যদি দেখি কলিশন হচ্ছে সেও দেখবে কলিশন হচ্ছে, সেও এরকম দেখবে না যে দুটো বাস একে অপরের থেকে আলাদা হয়ে আছে। এবার ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনে আসি। ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন বলছে যে টি ড্যাশ ইকুয়াল টু টি মাইনাস ইউ এক্স বাই সি স্কোয়ার ইন্টু গামা এক্স ইকুয়াল টু 0, টি ইকুয়াল টু 0, তাহলে অবভিয়াসলি টি ড্যাশ অলসো ইকুয়াল টু 0। এবার আসবো 4 ভেক্টর। 4 ভেক্টর মানে হচ্ছে আমরা এতদিন জানি যে এক্স ওয়াই জেড তিনটে পড়েছি, এই তিনটে করসপন্ড টু স্পেস বা ক্ষেত্র বা স্থান, এবং 4th ডাইমেনশনটা হচ্ছে 4 নম্বর যে ডাইমেনশনটা বা মাত্রা সেটা হচ্ছে টাইম। এবার আমরা এই তিনটে স্পেস আর একটা টাইম নিয়ে একটা 4 ভেক্টর রচনা করছি, সেটা হচ্ছে ক্যাপিটাল এক্স বলছি, এক্স ওয়াই জেড টি, মানে তিনটে স্পেস কম্পোনেন্ট এক্স ওয়াই জেড, একটা টাইম কম্পোনেন্ট স্মল টি। আমাদের কনভেনিয়েন্সের জন্য বা রাইটিংয়ের একটু সুবিধার জন্য অ্যাকচুয়ালি এই জিনিসটাকে একটু ভালো করে সুন্দর করে লেখার জন্য আমরা চারটেই এক্স ডাইমেনশনের নিচ্ছি, মানে চারটেই হচ্ছে স্থানের ডাইমেনশনের নিচ্ছি। তাহলে যেখানে x0 মানে হচ্ছে সিটি, কারণ আমরা জানি যে দূরত্ব s মানে হচ্ছে ভিটি, তাহলে এখানে আমরা একটা সাবস্টিটিউশন করলাম, x0 মানে হচ্ছে সিটি, x0 যেখানে লিখবো সেখানে ভাবতে হবে যে আমার টাইম কম্পোনেন্টটা এর মধ্যে রয়েছে। আরেকটা সাবস্টিটিউশন হচ্ছে বিটা ইকুয়াল টু ইউ বাই সি, তাহলে সেক্ষেত্রে এই রিলেশনটা সাবস্টিটিউট করলে কি হবে? এই রিলেশনটা এইটা হচ্ছে অরিজিনাল ফর্ম, এক্স প্রাইম ইকুয়াল টু এক্স মাইনাস ইউটি বাই রুট ওভার 1 মাইনাস ইউ স্কোয়ার বাই সি স্কোয়ার। আমি ইউটি এই রাশিটাকে ইউ বাই সি মানে সি দিয়ে গুণ করেছি, ভাগ করেছি, সুতরাং ইউ বাই সি ইকুয়াল টু লিখবো বিটা, সিটি ইকুয়াল টু লিখবো x0, ইউ বাই সি মানে হচ্ছে বিটা, তাহলে ইউ স্কোয়ার বাই সি স্কোয়ার হচ্ছে বিটা স্কোয়ার। সো এক্স প্রাইম মানে হলো এক্স মাইনাস বিটা x0 বাই রুট ওভার 1 মাইনাস বিটা স্কোয়ার। আমাদের সিম্পলিসিটির জন্য আমরা একটাই স্পেস ডাইমেনশন নিয়ে কাজ করছি, একটা স্পেস ডাইমেনশন, ফার্স্ট যে স্পেস ডাইমেনশন সেটা ছিল এক্স, সেটা এখানেই x1, বাকি x2 x3 মানে হচ্ছে YZ মাত্রাগুলো রাখবো না স্পেসের, শুধু x2 x3 রাখবো। তাই যেখানে যেখানে x লিখেছিলাম সেখানে সেখানে এখন থেকে x1 লিখবো। তাহলে এখন রিলেশনটা হলো x1 প্রাইম ইকুয়াল টু x1 মাইনাস বিটা x0 বাই রুট ওভার 1 মাইনাস বিটা স্কোয়ার, এটা ইকুয়েশন 14। ঠিক একইভাবে টাইমের রাশিমালাটাকে যদি করি তাহলে টি প্রাইম ইকুয়াল টু টি মাইনাস ইউ এক্স বাই সি স্কোয়ার ইন্টু গামা,
সি স্কোয়ারটাকে ইউ বাই সি ডট এক্স বাই সি এরকমভাবে লিখতে পারি। তাহলে 1 বাই সিটাকে যদি কমন নিয়ে নিই, পড়ে থাকলো সিটি মাইনাস ইউ এক্স বাই সি। সিটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করলাম, তাহলে হলো সি টি প্রাইম ইকুয়াল টু আবার সিটি ইকুয়াল টু এক্স জিরো। এই সিটি হচ্ছে এক্স জিরো, তাহলে এক্স জিরো মাইনাস ইউ বাই সি মানে হচ্ছে বিটা, এক্সটা এক্স, রুট ওভার 1 মাইনাস বিটা স্কোয়ার। আমি আগেই বলেছি যে এক্স জিরো মানে হচ্ছে সিটি, তাহলে সিটি ড্যাশ মানে হচ্ছে এক্স জিরো ড্যাশ বা এক্স জিরো প্রাইম। তাহলে এখানে এক্স জিরো প্রাইম ইকুয়াল টু এক্স জিরো। আবার একটু আগেই বলেছিলাম যে যেখানে এক্স সেখানে আমরা এক্স ওয়ান ইউজ করবো, কারণ আমরা ফর সিম্পলিসিটি একটাই স্পেস ডাইমেনশন নিয়ে কাজ করছি। ফার্স্ট স্পেসটা মানে শুধু এক্সটা, এক্সের জায়গায় এক্স ওয়ান লিখবো, তাই এক্স জিরো প্রাইম ইকুয়াল টু এক্স জিরো মাইনাস বিটা এক্স ওয়ান বাই রুট ওভার 1 মাইনাস বিটা স্কোয়ার, এটা ইকুয়েশন 15। এবার আমরা একটি রাশি দেখব এস স্কোয়ার। এস স্কোয়ারটাকে ডিফাইন করছি এক্স জিরো প্রাইম স্কোয়ার মাইনাস এক্স ওয়ান প্রাইম স্কোয়ার, মানে এক্স জিরো করসপন্ড টু সি টি প্রাইম, এক্স ওয়ান মানে হচ্ছে স্পেস কোঅর্ডিনেটটা, মানে যেটা এক্স প্রাইম এস প্রাইম ফ্রেমে। এবার 14 আর 15 নম্বর ইকুয়েশন ইউজ করে আমি এক্স জিরো প্রাইম আর এক্স ওয়ান প্রাইমের জায়গায় একটা সাবস্টিটিউশন করেছি, তারপরে নেক্সট এলসিএম বা লসাগু করে অ্যালজেব্রা করেছি। কিছু প্লাস মাইনাস ওই টোয়াইস বিটা এক্স জিরো এক্স ওয়ান এই টার্মগুলো ক্যান্সেল আউট করে গেছে। বাকি আমি এক্স জিরো স্কোয়ার মাইনাস এক্স ওয়ান স্কোয়ার এই জিনিসটাকে কমন নিয়েছি। কমন নিয়ে পড়ে থেকেছে 1 মাইনাস বিটা স্কোয়ার ওপরে আর নিচে, তাহলে 1 মাইনাস বিটা স্কোয়ার আর 1 মাইনাস বিটা স্কোয়ার ক্যান্সেল আউট করে গেছে। ওপরে খালি মানে নিউমারেটারে পড়ে আছে এক্স জিরো স্কোয়ার মাইনাস এক্স ওয়ান স্কোয়ার। তাহলে এস স্কোয়ার ইকুয়াল টু এক্স জিরো স্কোয়ার মাইনাস এক্স ওয়ান স্কোয়ার। এস স্কোয়ার মানে ছিল এক্স জিরো স্কোয়ার মাইনাস এক্স জিরো প্রাইম স্কোয়ার মাইনাস এক্স ওয়ান প্রাইম স্কোয়ার, সেটা ইকুয়াল টু দেখলাম এক্স জিরো স্কোয়ার মাইনাস এক্স ওয়ান স্কোয়ার, ইকুয়েশন 16। এখন এটা সিগনিফিকেন্সটা কি? সিগনিফিকেন্সটা হচ্ছে যেহেতু এক্স প্রাইম এবং এক্স এগুলো এস প্রাইম আর এস এ পরিমাপ করা রাশি, এস প্রাইমটা এস এর সাপেক্ষে গতিশীল, এবং এই ইকুয়াল টু সাইনটা এটাই বোঝাচ্ছে যে এস স্কোয়ার যদি আমি পরিমাপ করি তাহলে সেটা কোন নির্দেশতন্ত্রে পরিমাপ করেছি সেটা সম্পূর্ণ ইমমেটেরিয়াল, মানে কোন নির্দেশতন্ত্রে পরিমাপ করা হয়েছে এস স্কোয়ার তার উপরে এস স্কোয়ারের মান নির্ভর করবে না। এটাকেই ফিজিক্সের ভাষায় বলে ইনভ্যারিয়েন্স, মানে এস স্কোয়ার হচ্ছে ইনভ্যারিয়েন্ট রাশি, যেটা নির্দেশতন্ত্রের ওপরে নির্ভরশীল একেবারেই নয়। এবার দেখে নিই এস স্কোয়ার কোয়ান্টিটিটাকে কিভাবে আমি লিখতে পারি। এটার একটা সিগনিফিকেন্স আছে। এস স্কোয়ার মানে হচ্ছে এক্স জিরো স্কোয়ার মাইনাস এক্স ওয়ান স্কোয়ার, এক্স জিরো মানে হচ্ছে সি স্কোয়ার টি স্কোয়ার মাইনাস এক্স ওয়ান স্কোয়ার। আমি যদি টি স্কোয়ারটাকে কমন নিই, এটাকে যদি সি স্কোয়ার টি স্কোয়ার দিয়ে ডিভাইড করি, তাহলে বাঁদিকে হলো এস স্কোয়ার বাই সি স্কোয়ার টি স্কোয়ার, ডান দিকে হচ্ছে 1 মাইনাস এক্স ওয়ান স্কোয়ার বাই সি স্কোয়ার টি স্কোয়ার। এবার আমি সি স্কোয়ার টি স্কোয়ারটাকে কমন নিলাম, প্যারেন্থেসিস বা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকলো 1 মাইনাস এক্স ওয়ান স্কোয়ার বাই সি স্কোয়ার টি স্কোয়ার। তাহলে এটা এস ইকুয়াল টু হবে সিটি ইন্টু রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, কারণ আমরা জানি ভি মানে হচ্ছে এক্স বাই টি। এসটা ইকুয়াল টু যদি সিটি ইন্টু রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার হয়, তাহলে এসটাকে যদি আমি সি দিয়ে ভাগ করে দিই, এস বাই সি ইকুয়াল টু হবে টি ইন্টু রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটা হচ্ছে ইকুয়েশন 17। এস বাই সি এই রাশিটা হচ্ছে টাইমের রাশি, তাহলে এস বাই সি হচ্ছে আরেকটা টাইম, কারণ রুট ওভারের মধ্যে রাশিটার কোনো ডাইমেনশন নেই, এটার গতিবেগ স্কোয়ার, এটা সি স্কোয়ার কেটে গেছে। তাহলে এস বাই সি আসলে একটা টাইম বোঝাচ্ছে। কীরকম টাইম?
এটাই প্রপার টাইম বা টাও। প্রপার টাইম বা সঠিক সময় হচ্ছে এমন একটা সময় যেটা আমার সাথে যে ঘড়িটা রয়েছে আমার হাতে, যেটা আমার সাপেক্ষে স্থির, সেই ঘড়িতে নেওয়া সময়টাই একমাত্র সঠিক আমার কাছে। সেটা বাদ দিয়ে অন্য যে কোনো ঘড়িতে নেওয়া, অন্য যে কোনো মুভিং ঘড়িতে নেওয়া টাইম স্লো হয়ে যায়। তাহলে সঠিক সময়কে আমরা এইভাবে ভাবতে পারি যে সঠিক সময় হচ্ছে শুধুমাত্র আমার ঘড়িরই সময়, এটা ছাড়া সমস্ত চলমান ঘড়ি স্লো। এবং সঠিক সময়ের এক্সপ্রেশন হচ্ছে টাও ইকুয়াল টু, সঠিক সময়কে এবার থেকে আমরা টাও হিসাবেই লিখব, টাও ইকুয়াল টু টি, যেটা চলমান কোনো ঘড়িতে মাপার সময়, সেটা হচ্ছে স্মল টি, সেটা ইন্টু √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। কোনো ব্যক্তি না হয়ে এটা যদি কোনো ফান্ডামেন্টাল কোনো পার্টিকেল মানে মূলগত কণা যদি হয়, যেমন মিউ1 কণা, এদের লাইফ টাইম নির্ণয় করার সময় এই টাওয়ের এক্সপ্রেশনটা খুব দরকারি, কারণ এদের ক্ষেত্রে এদের এই কণাগুলির সঙ্গে একটা ঘড়ি যুক্ত থাকে, সেই অনুযায়ী তাদের একবার একটা লাইফ টাইম বা জীবনকাল ক্যালকুলেট করা হয়। এবার আমরা আসি 4 মোমেন্টাম ভেক্টর। যেমন 4 পজিশন ভেক্টর করেছিলাম ক্যাপিটাল এক্স, যেখানে একটা টাইম আর 4টে স্পেস ছিল, ঠিক সেরকম এখানে আমরা করব 4 মোমেন্টাম ভেক্টর বা 4 ভরবেগ ভেক্টর। মোমেন্টাম মানে আমরা জানি m ইন্টু ভি। এবার ভি মানে হচ্ছে আমরা জানি সময়, মানে পজিশন বাই সময়। পজিশনের মাত্রাটা হচ্ছে x0, সময়টা হচ্ছে প্রপার টাইম বা সঠিক সময় টাও। তাহলে এম টি কম্পোনেন্টের জন্য x0 বাই টাও, আর স্পেস কম্পোনেন্টেরগুলোর জন্য x1 বাই টাও, x2 বাই টাও, x3 বাই টাও, এইভাবে। আর যেহেতু আমরা ফর সিম্পলিসিটি একমাত্রিক স্পেস নিয়ে কাজ করছি, তাই এখানে শুধু টাইমটা থাকবে m x0 বাই টাও আর খালি স্পেসটা থাকবে x1 বাই টাও। সেটাকেই আমি লিখেছি মোমেন্টামটাকে, 4 মোমেন্টামটাকে আমরা এরকম 1 ডাইমেনশনের জন্য লিখলাম p। টাইম কম্পোনেন্টটা x0 বাই টাও, যেখানে x0 ইকুয়াল টু সিটি, আর স্পেস কম্পোনেন্টটা হচ্ছে x1 বাই টাও। সময়ের অংশটা m x0 বাই টাও, x0 এর জায়গায় সিটি লিখলাম, এই রিলেশনটা ইউজ করলাম, টাও ইকুয়াল টু টি ইন্টু √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। সেখান থেকে আমরা পেলাম এমসি বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল টু p0, বা 4 মোমেন্টাম ভেক্টরের টাইম কম্পোনেন্টটা। এটা হচ্ছে ইকুয়েশন 18। এবার আসি স্পেস কম্পোনেন্টটা, স্থান অংশটা, যেটা হচ্ছে p1 মানে হচ্ছে m x1 বাই টাও, টি দিয়ে গুণ করলাম আর ভাগ করলাম, আবার এই রিলেশনশিপটা ইউজ করলাম, যেখানে টি বাই টাও মানে 1 বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। সেটাই আমি এখানে সাবস্টিটিউট করে দিলাম, টি বাই টাও এর জায়গায় 1 বাই √ওভার ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটা হচ্ছে ইকুয়েশন 19। এবার একটা অ্যালজেব্রিক এক্সপানশন, বাইনোমিয়াল এক্সপানশন যেটা, সেটাকে আমি ইউজ করলাম। আমরা জানি 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন যদি হয়, তাহলে সেটাকে এক্সপ্যান্ড করে 1 প্লাস এন এক্স প্লাস, এইভাবে হায়ার অর্ডার টার্মসগুলো আমি লিখতে পারি। তাহলে 1 বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এবার 1 বাই √, যেহেতু পাওয়ারটা হচ্ছে -½ তাহলে -½ পাওয়ারটা এক্সপানশন করে এইভাবে লেখা যায়, তাহলে এটা 1 প্লাস হাফ ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। হায়ার অর্ডার টার্মসগুলো আছে, হায়ার অর্ডার টার্মসগুলো আমরা এখন নিচ্ছি না। এবার p1 টার্মটা কি হয় সেটা দেখব এই বাইনোমিয়াল এক্সপানশন করে। p1 টার্মটা আমি দেখেছি m x1 বাই টি ইন্টু 1 বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার হয়েছে। x1 বাই টি সময় বাই টাইম মানে হচ্ছে গতিবেগ, সেটা হচ্ছে v। তাহলে mv ইন্টু 1 বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। বাইনোমিয়াল এক্সপ্রেশনটা ইউজ করলাম এই 1 বাই √ওভার ভি স্কোয়ার বাই সি স্কোয়ারের জায়গায় করে, এটা পেলাম। ব্র্যাকেটটাকে তুলে দিলাম, তুলে দিয়ে এই এক্সপ্রেশনটা পেলাম, এটা ইকুয়েশন 20।
এই ইকুয়েশনের যে ফার্স্ট টার্ম যেটা এমভি, পি ইকুয়াল টু এমভি প্লাস হাফ এমভি কিউব বাই সি স্কোয়ার, এমভিটা একদম অর্ডিনারি ভরবেগ, এটা আমরা আগে থেকেই জানি। আর সেকেন্ড টার্ম যেটা, সেটা মোস্ট প্রবাবলি আপেক্ষিকতার জন্য যে সংশোধনটা ঢুকছে মোমেন্টামের মধ্যে, সেইটা। এবারে আমরা দেখব এটা ক্লাসিক্যাল, মানে যেখানে রিলেটিভিটিটা অ্যাপ্লিকেবল নয়, যখন গতিবেগ সি এর গতিবেগের সাথে কম্পেয়ারেবল নয়, সি এর গতিবেগের কাছাকাছি অ্যাপ্রোচ করছে না, সি এর থেকে গতিবেগ অনেক কম, তার মানে গতিবেগ মাছ লেস দ্যান সি। তাহলে ভি কিউব যে টার্মটা এখানে আছে সেটা সি স্কোয়ারের থেকে অনেক বেশি ছোট হয়ে যাবে, কারণ সি স্কোয়ার তখন বিশাল একটা কোয়ান্টিটি, 10⁻16 মিটার এরকম একটা অর্ডারের, সেক্ষেত্রে পি ওয়ানটা খালি থাকবে এমভি। তাহলে আমরা আমাদের ফ্যামিলিয়ার জায়গায় ফিরে যেতে পারলাম। এবার আমরা দেখব স্পেস টার্মটা কি হয়। স্পেস টার্মটা পি জিরো, আরেকবার একটু দেখে নিই। স্পেস না, সরি, টাইম টার্মটা এরকম ছিল ইকুয়েশন 18-এ, এমসি বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এইটাই আমরা এবার এখানে বাইনোমিয়াল এক্সপানশনটা ইউজ করে পেলাম এরকম। যদি পার্টিকেলটার ভেলোসিটি বা গতিবেগ 0 হয়, যদি স্থির থাকে, তাহলে পি জিরো ইকুয়াল টু শুধু এমসি। আর এটা সি আর সি স্কোয়ার ক্যান্সেল আউট করে শুধুমাত্র থাকবে হাফ এম ভি স্কোয়ার বাই সি। এবার এই রিলেশনটাকে আমি সি স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে সি স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করলে রিলেশনটা এরকম দাঁড়ালো, এরকম পি জিরো সি ইকুয়াল টু এম সি স্কোয়ার প্লাস হাফ এম ভি স্কোয়ার, এটা ইকুয়েশন 18। ভিটা যদি 0 হয়, মানে পার্টিকেলের কাইনেটিক এনার্জিটা যদি 0 হয়, গতিবেগটা যদি 0 হয়, তাহলে সেকেন্ড টার্মটা হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু 0। কিন্তু তা সত্ত্বেও পার্টিকেলটার একটা এনার্জি রয়েছে, সেইটা হচ্ছে তার রেসমাস এনার্জি, ই ইকুয়াল টু এম সি স্কোয়ার হিসাবে, যেটাকে আমরা জানি। এটা হচ্ছে ইকুয়েশন 22। এখানে একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে যেহেতু রাইট সাইডের টার্মটা হাফ এম ভি স্কোয়ার মানে হচ্ছে এনার্জি, এবার এনার্জির সাথে আর একটা এনার্জি টার্মই যুক্ত হতে পারে, তাহলে দুদিকের ডাইমেনশন রাইট হ্যান্ড সাইডে যদি এনার্জি হয়, তাহলে অবভিয়াসলি লেফট হ্যান্ড সাইডে যে কোয়ান্টিটি আছে তার ডাইমেনশনও এনার্জি বা শক্তিই হবে। তাহলে পি জিরো সি হচ্ছে শক্তি, সেটা মানে হচ্ছে এমসি স্কোয়ার রেসমাস এনার্জি প্লাস হাফ এম ভি স্কোয়ার পার্টিকেলের কাইনেটিক এনার্জি বা গতিশক্তি। এবার আমরা পি জিরো স্কোয়ার মাইনাস পি ওয়ান স্কোয়ার কত হয় সেটা দেখব ইকুয়েশন 18 এবং 19, এই দুটো সমীকরণকে ইউজ করব। এই দুটো সমীকরণ ইউজ করে আমরা পি জিরো আর পি ওয়ানের ভ্যালু দুটো পুট করেছি, স্কোয়ার আছে সেহেতু এম সি গামা হোল স্কোয়ার মাইনাস এম ভি গামা হোল স্কোয়ার। তাহলে এম স্কোয়ার গামা স্কোয়ারটাকে আমি কমন নিয়ে নিয়েছি, পড়ে থাকলো সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। তাহলে এখানে এম স্কোয়ার গামা স্কোয়ার সি স্কোয়ারটাকে কমন নিলাম, হলো 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এবার এম স্কোয়ার সি স্কোয়ার গামা স্কোয়ারের জায়গায় আমি লিখছি 1/1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, ওপর নিচে ক্যান্সেল হয়ে গেল। তাহলে পি জিরো স্কোয়ার মাইনাস পি ওয়ান স্কোয়ার হলো শুধু ইকুয়াল টু এম স্কোয়ার সি স্কোয়ার, দুটোই কনস্ট্যান্ট। তার মানে পি জিরো স্কোয়ার মাইনাস পি ওয়ান স্কোয়ার এটাও একটা ইনভ্যারিয়েন্ট কোয়ান্টিটি, মানে পি জিরো স্কোয়ার মাইনাস পি ওয়ান স্কোয়ার যেহেতু কনস্ট্যান্ট, সেহেতু এটাও নির্দেশতন্ত্রের উপরে নির্ভরশীল নয়। এখন একটু আগেই আমরা দেখেছি ই ইকুয়াল টু পি জিরো সি প্লাস এমসি ইকুয়াল টু এমসি স্কোয়ার প্লাস হাফ এমবি স্কোয়ার। আবার এটা পেলাম যে পি জিরো স্কোয়ার মাইনাস পি ওয়ান স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এখান থেকে এই ইকুয়েশনটা লিখছি। এবার এখানে একটু অ্যালজেব্রা করলাম, করে এই ইকুয়েশন 23টা পেলাম। এগেন পিটাকে যদি আমি 0 করে দিই, মানে এর যদি ভি পোর্শনটা না থাকে, গতিবেগ ভিটা যদি না থাকে, তাহলে ই ইকুয়াল টু হলো এমসি স্কোয়ার।
ভরবেগ শূন্য মানে কণা স্থির, তাহলে কণার যে এনার্জিটা সেটা হচ্ছে এমসি স্কোয়ার রেস মাস এনার্জি। এবার হচ্ছে জেনারেল রিলেটিভিটি বা আপেক্ষিকতাবাদের সাধারণ তত্ত্ব। স্পেশাল রিলেটিভিটি বা বিশেষ আপেক্ষিকতাবাদের যে তত্ত্ব ছিল সেখানে আমরা অ্যাক্সেলারেটিং ইনার্শিয়াল ফ্রেম বা ত্বরণযুক্ত নির্দেশতন্ত্রকে গ্রাহ্য করিনি। কিন্তু তাহলে ত্বরণযুক্ত নির্দেশতন্ত্রের ক্ষেত্রে রিলেটিভিস্টিক যে ফেনোমেনাগুলো, আপেক্ষিকতাবাদের সঙ্গে জড়িত যে ফেনোমেনাগুলো আছে, যেমন ধরি কোনো ফান্ডামেন্টাল কণা যেগুলো প্রায় আলোর গতিবেগেই ধাবমান হয়, তাদের ক্ষেত্রে কি হবে? এখানে আমি আপেক্ষিকতাবাদের সাধারণ তত্ত্বের একটা ইন্ট্রোডাকশন মতো খালি দেব। আই এম নট গোয়িং ইনটু দ্য ডিটেল। তারপরে আমি এই আপেক্ষিকতাবাদের সাধারণ তত্ত্বের যে একটা টেস্ট আইনস্টাইন বলেছিলেন সেটা সম্পর্কে একটু বলবো। প্রথমে আমি বলবো যে এই আপেক্ষিকতাবাদের সাধারণ তত্ত্বটা কিসের উপরে বেস করে উনি ধারণাটা করেছিলেন। একটু নিউটনের মহাকর্ষ সূত্রটা বলে নিই। M1 M2 দুটো মাস হলে তাদের পারস্পরিক দূরত্ব যদি স্মল r হয়, তাহলে দুজনের মধ্যে যে ফোর্সটা, যে মহাকর্ষ বল, সেটা হচ্ছে F = M1 M2 G/r²। G ইজ ইউনিভার্সাল কনস্ট্যান্ট, ইউনিভার্সাল একটা ধ্রুবক, মহাকর্ষীয় ধ্রুবক, এবং যার মান হচ্ছে 6 খুবই কম, 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। আমি যদি এক্ষেত্রে M1 আর M2কে আর্থ আর আমি এইভাবে ভাবি, যেখানে আমার মাস হচ্ছে, আমার ভর হচ্ছে M1 এবং আর্থের ভর হচ্ছে M2। আমি আর্থের সারফেসে দাঁড়িয়ে আছি, আমার থেকে আর্থের সেন্টারের যে ডিস্টেন্স r সেটা ফিক্সড অলমোস্ট। তাহলে M2 G/r², এই রাশিটা কনস্ট্যান্ট। M1 হচ্ছে আমার মাস, তাহলে আমি যে বলটা আর্থের অভিকর্ষের জন্য ফিল করব, অনুভব করব, সেটা হচ্ছে F = M1 G। G is roughly 9.8 m/s²। এবার আসি ইকুইভ্যালেন্স প্রিন্সিপাল বা সমতা নীতিতে। জেনারেল থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিকতাবাদের সাধারণ তত্ত্বের ক্ষেত্রে এইটার একটা খুব পিভোটাল বা খুব ইম্পর্টেন্ট রোল আছে এই ইকুইভ্যালেন্স প্রিন্সিপালে। মনে করি আমাকে একটা বক্সের মধ্যে পুরে একটা প্লেনে নিয়ে গিয়ে ওপর থেকে ড্রপ করে দেওয়া হয়েছে। আমি ফ্রি ফল করছি। আমি অ্যাজ সাচ কোনো অ্যাক্সেলারেশন ফিল করব না বক্সের মধ্যে। পুরো বক্সটা আর্থের গ্র্যাভিটিতে পড়ছে। এই যে সিচুয়েশনটা, সেটা হচ্ছে পৃথিবীর বাইরে মানে আউটার স্পেসে যদি একটা বক্স রাখা হয় এবং সেখানে যদি আমার হাত থেকে আমি একটা বল ড্রপ করি, সেই বলটা আমার সাপেক্ষে কিন্তু কোনো তার পজিশন মুভড হবে না, কারণ পৃথিবীর মানে আমি বক্সটার সাথে এবং বলটাও বক্সের সাথে পৃথিবীর দিকে অ্যাক্সেলারেশন নিয়ে মুভ করে যাচ্ছি। ফলে আমার রেসপেক্টে কিন্তু বলের পজিশনের কোনো চেঞ্জ হবে না। আইনস্টাইন বলেছিলেন এই দুটো জিনিসই হচ্ছে সমতুল্য। এই বক্সের মধ্যে থাকা অবস্থায় বা আমি এই যে যখন ফ্রি ফল করছি, তখন তো আমি এরকম বক্সের ওপরে পায়ের ওপর দাঁড়িয়ে থাকবো না, আমি এখানে ফ্লোট করব। কিন্তু এই ফ্লোটিংয়ের কারণ হিসাবে কিন্তু আমি বলতে পারবো না যে আমি 0G'র জন্য এই ফ্লোটটা করছি, নাকি আমি এবং বক্স দুজনেই সেম অ্যাক্সেলারেশন নিয়ে পড়ছি তার জন্য ফ্লোটটা করছি। এবং কোনো এক্সপেরিমেন্ট এরকম নেই যাতে এই দুটো সিচুয়েশনকে ডিস্টিংগুইশ করা যায়, মানে এই বক্সটা আর এই বক্স, এই দুটোকে ডিস্টিংগুইশ করা যায়। সেই জন্যই আইনস্টাইন বলেছিলেন যে এই দুটো বাক্স, এই দুটো বক্স হচ্ছে ইকুইভ্যালেন্ট বা সমতুল্য। ফার্দার উনি আবার এটাও বলেছিলেন যে এক্ষেত্রে আমি ভূপৃষ্ঠের ওপরে স্থির অবস্থায় দাঁড়িয়ে আছি এবং আর্থের গ্র্যাভিটেশনাল পুল F = M1 G আমার উপরে ক্রিয়া করছে। আমি আর্থের সেন্টারের দিকে পড়ে যাচ্ছি না, সেটা অন্য ব্যাপার, কারণ আর্থের মলিকিউলার স্ট্রাকচার এরকম which prevents me from falling towards the center of the earth। আমার এই সিচুয়েশনটা, আর আমি যদি আউটার স্পেসে রকেটের মধ্যে একটা ত্বরণ নিয়ে ধাবমান হই ওপর দিকে,
এবং এই ত্বরণটা হচ্ছে জি এর সমতুল্য ত্বরণ, এই রকেটের ত্বরণটা। এই দুটো ক্ষেত্রে এই রকেটটা আর এই বক্সটা, যখন স্থির অবস্থায় আছি আমি বক্সের ভেতরে ভূপৃষ্ঠের ওপর দাঁড়িয়ে, এই দুটো সিচুয়েশন কিন্তু সেম। এবং এক্ষেত্রেও এরকম কোনো পরীক্ষা নেই যা দিয়ে এই রকেট আর এই বাক্স এই দুটোকে আলাদা করা যায়। কিন্তু এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে টাইডাল ফোর্সেস। টাইডাল ফোর্স মানে হচ্ছে যে ফর এক্সাম্পল, আমি যদি আর্থের সারফেসে দাঁড়িয়ে থাকি, তাহলে আমার পা যে বলটা অনুভব করছে আর্থের গ্র্যাভিটির জন্য, আর মাথা যে বলটা অনুভব করছে দুটো কিন্তু আলাদা হবে। কিন্তু এই দুটোর ডিফারেন্সটা ভীষণ কম, অলমোস্ট এরা সেম, আলাদা কিন্তু অলমোস্ট সেম, ডিফারেন্সটা অলমোস্ট ইকুয়াল টু জিরো। ফলে আমি কিন্তু খুব একটা কিছু ফিল করতে পারবো না। এবং এই টাইডাল ফোর্স যেটা হয় সেটা খুব সিগনিফিকেন্ট হয়ে যায় যখন আর্থের সাথে মুনের এই অ্যাট্রাকশনটা আমরা দেখি। এখানে আর্থের ওয়াটার বডি রয়েছে, বিকজ অফ দ্য মুন এর কাছে যে ওয়াটার বডিটা সেটা এরকম সোয়ালো করে যায়, মানে সোয়েল করে যায়। ফলে এইখানে একটা সোয়েলিং অফ ওয়াটার একটা হবে, এটা হচ্ছে বিকজ অফ দ্য টাইডাল ফোর্সেস। এই পজিশনে যে ওয়াটার বডি আর এই পজিশনের যে ওয়াটার বডি, তার উপরে মুনের যে গ্র্যাভিটেশনাল পুল, সেটার থেকে কিন্তু এইটা যেটা একদম সামনাসামনি আছে সেখানে গ্র্যাভিটেশনাল পুলটা অনেক বেশি, সেই জন্য এখানে সোয়ালোয়িং অফ ওয়াটার বডিটা হয়। এবার আমরা আবার সেই দুটো বক্সের ক্ষেত্রে যে সমতার নীতি বা সমতুল্য ব্যাপারটা সেখানে ফিরে আসি। মনে করি এই ভূপৃষ্ঠের উপরে মানুষটি স্থির রয়েছে একটি বক্সের উপরে, এবং আমরা জানি আইনস্টাইনের ইকুইভ্যালেন্স প্রিন্সিপাল বা সমতা নীতি বলছে যে এইটা আর এই সিচুয়েশনটা, যেখানে ব্যক্তি রকেটে করে ওপর দিকে যাচ্ছে, এই দুটো সিচুয়েশন সমতুল্য। অ্যাকচুয়ালি সমতা নীতিটা হচ্ছে অনেকটা এরকম: পৃথিবী বা যে কোনো বৃহৎ বস্তু, মানে ম্যাসিভ কোনো অবজেক্টের কাছাকাছি, মানে ম্যাসিভ অবজেক্টের ওপর যখন কোনো বস্তু থাকে, তখন লোকালি সে যে বল অনুভব করে, লোকালি সে যে বল অনুভব করে, সেটা কোনো ত্বরণশীল নির্দেশতন্ত্র, এখানে হচ্ছে ত্বরণশীল রকেট, তার মধ্যে ব্যক্তি যে ছদ্মবল অনুভব করে, দুটোই ইকুইভ্যালেন্ট বা সমতুল্য। কেন? মনে করি পৃথিবীর ওপরে এই ব্যক্তি স্থির অবস্থায় আছে এবং তার হাতে একটা জিনিস রয়েছে। সে যদি এই জিনিসটাকে ড্রপ করে দেয়, সে কি দেখবে? যে জিনিসটা নিচের দিকে যাচ্ছে তার রেসপেক্টে। একই ঘটনা কিন্তু ঘটবে ওপর দিকে ধাবমান জি ত্বরণওয়ালা একটি রকেটের সাথে। এর ওপরে যখন কোনো ব্যক্তি এর মধ্যে থাকবে, তখন সে যখন কোনো বস্তু ড্রপ করে দেবে, বস্তুটা কিন্তু অ্যাকচুয়ালি যেটা হবে, জিরো জির দরুন ও কিন্তু নিচের দিকে পড়ছে না, কিন্তু রকেটটা যেহেতু ওপর দিকে উঠে যাচ্ছে, ওর মনে হবে যে এই জিনিসটা ওর রেসপেক্টে, এই ব্যক্তির রেসপেক্টে নিচের দিকে চলে যাচ্ছে। মনে হবে এটা, যে এই ব্যক্তির মনে হবে যে জিনিসটা নিচের দিকে পড়ছে। তাহলে এই দুটো সিচুয়েশন সমতুল্য হলো, মানে একই রকম হলো। এবার একই বক্সের ক্ষেত্রে আমি অন্য কোনো বস্তু বাদ দিয়ে যদি লাইটের পথের কথা ভাবি, যে লাইট যদি ফেলা হয় তাহলে কী হবে। ফার্স্ট বক্সটা দেখি। ফার্স্ট বক্সটা হচ্ছে সেই রকেটটা যেটা জি ত্বরণ নিয়ে ওপর দিকে যাচ্ছে। সেখানে যদি ব্যক্তির মোটামুটি এরকম হাইটে মিডিলে একটা আলো যদি জ্বালানো হয়, যেহেতু রকেট ওপর দিকে উঠছে, তাহলে এখন এই আলোর পজিশনটা হবে এইটা, ব্যক্তির পজিশন হবে এটা। ব্যক্তির চোখ দেখবে, প্রথমে অবস্থায় ব্যক্তির চোখ দেখছিল যে ওর হাতের কাছে লাইটটা রয়েছে, তারপরের অবস্থায় দেখলো যে পায়ের কাছে চলে গেছে, তারপরে থার্ড অবস্থায় দেখলো যে ও একদম পায়ের পাতার কাছে রকেটটা চলে গেছে। তাহলে ওর ক্ষেত্রে মনে হবে রকেটটা না, অ্যাকচুয়ালি লাইটটা চলে গেছে, ফোটন কণাটা চলে গেছে। ওর ক্ষেত্রে মনে হবে যে ফোটনটা ফার্স্ট এখানে ছিল, তারপরে এখানে ছিল, তারপরে এখানে ছিল। মানে লাইটের যে পথটা সেটাও এরকম কার্ভ দেখবে বা বক্র পথ দেখবে। তাই ওর রেসপেক্টে মনে হবে যে লাইট একটা কার্ভড পথে বা বক্র পথে যাচ্ছে। এবার
ইকুইভ্যালেন্স প্রিন্সিপাল বা সমতা নীতি বলছে যে রকেটের মধ্যে কোনো অবজারভার, কোনো ব্যক্তি, কোনো পর্যবেক্ষক আলোকে যদি এইভাবে বক্রপথে যেতে দেখে, তাহলে যেহেতু ভূমির ওপর দাঁড়ানো ব্যক্তি সমতা নীতি অনুসারে সমতুল্য রকেটের সাথে, তাই ভূমির ওপর দাঁড়ানো কোনো ব্যক্তিও ঠিক একইভাবে আলোর বক্রপথ এক্সপেরিয়েন্স করবে। আইনস্টাইন বলেছিলেন যে যেখানেই মহাকর্ষ বল বিদ্যমান, যেখানেই গ্র্যাভিটেশনাল ফিল্ড রয়েছে, সেখানেই আলো বক্রপথে যাবে। এবার আলোর এই যে বক্রতা যেটা হচ্ছে সেটা একটু আমরা দেখব। এইটা একটা টেস্ট, জেনারেল থিওরি অফ রিলেটিভিটি বা সাধারণ আপেক্ষিকতাবাদের তত্ত্ব। আইনস্টাইন বলেছিলেন যে যদি আমি আর্থের মধ্যে এখানে থাকি, তাহলে আমার কাছে একটা স্টার এরকম মনে হচ্ছে, কিন্তু আমার ক্যালকুলেটেড অবস্থান এই স্টারটির বা নক্ষত্রটির হচ্ছে এইখানে। মানে নক্ষত্র আসলে এখানে আছে, আমি ওকে দেখছি এখানে, আমার মনে হচ্ছে ও এইখানে আছে। তার কারণ এই ম্যাসিভ অবজেক্ট সান থাকার দরুন এইটা এরকম বক্রপথে আলোটা ওর কাছে আসছে। ব্যাপারটা অনেকটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে আলো যেহেতু তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তাই তড়িৎচুম্বকীয় তরঙ্গেরও ডপলার শিফট হয়, ঠিক যেরকম অনুভূমিক তরঙ্গ শব্দের হয়। আমরা জানি কোনো সাইরেন যদি আমাদের কাছে এগিয়ে আসে, তাহলে তার ফ্রিকোয়েন্সি আমাদের কাছে বেশি বলে মনে হবে, আর দূরে সরে গেলে তার ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক আমাদের কাছে কম বলে মনে হবে। ঠিক একই ঘটনা ঘটছে এখানে আলোর ক্ষেত্রেও। 1 নম্বর সিচুয়েশনটা মনে করি ছাদের ওপর থেকে, রকেটের মধ্যে ছাদের ওপর থেকে একটা লাইট ফোটন কণা ড্রপ হচ্ছে। এবার সে নিচে আসবে ফোটন কণাটা। যেহেতু রকেটটা ওপর দিকে ধাবমান, তাই একটা সময় এই ব্যক্তি এই ফোটন কণার আরও কাছাকাছি চলে যাবে। তাহলে ফোটন মানে আলোর যে তরঙ্গ সেটাকে সংকুচিত হতে হবে, সংকুচিত হয়ে গেল এখন। অর্থাৎ কম্পাঙ্ক এক্ষেত্রে ইনক্রিজ করলো। কম্পাঙ্ক যদি ইনক্রিজ করে, আমরা জানি ব্লু লাইটের কম্পাঙ্ক রেড লাইটের থেকে বেশি, এটাকে বলা হয় গ্র্যাভিটেশনাল ব্লু শিফট। এক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যটা কমে গেল, কম্পাঙ্কটা বেড়ে গেল। একই ঘটনা ঘটছে যদি নিচে জমি থেকে, ফ্লোর থেকে কোনো আলোক কণা ওপরের ছাদের দিকে যায়, তাহলে সেক্ষেত্রে যেহেতু এই রকেটটা ওপর দিকে উঠছে, তাই এখান থেকে এইখানে এতটা ডিস্টেন্স যখন ও ট্রাভেল করবে, তখন লাইটের ওয়েভ অনেক বেশি স্ট্রেচড হয়ে যাবে, প্রসারিত হয়ে যাবে, দীর্ঘায়িত হয়ে যাবে। তাই এক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যর বৃদ্ধি পাবে, কিন্তু কম্পাঙ্ক হ্রাস পাবে। যেহেতু কম্পাঙ্ক হ্রাস পাচ্ছে, লাল আলোর যেহেতু কম্পাঙ্ক কম ব্লুর থেকে, তাই এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল রেড শিফট। একটা বিষয় উল্লেখ্য, এখানে কোনো ক্ষেত্রেই এই ফার্স্ট কেসটা বা সেকেন্ড কেসটা, বা যদি লাইট এইভাবে বেন্ড করে যায় কোনো ম্যাসিভ অবজেক্টের চারপাশ দিয়ে, লাইটের গতিবেগের সির কিন্তু কোনো পরিবর্তন হয় না। সিটা কনস্ট্যান্ট থাকে। আমরা জানি সি ইকুয়াল টু নিউ ল্যামডা। সিটা কনস্ট্যান্ট থাকে, কম্পাঙ্ক চেঞ্জ হয়, তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হয়। যেহেতু এটা রকেটের মধ্যে দেখা যাবে এই শিফটগুলো, তাই সমতা নীতি অনুসারে পৃথিবী থেকেও একই রকমের শিফট দেখতে পাওয়া যাবে। এবার আসি স্থান এবং কাল, এই দুটোর লেখচিত্র। এইটা হচ্ছে স্থান, এটা হচ্ছে কাল। স্ট্রেট লাইন গ্রাফ আমাকে বলছে যে ইকুয়াল ইনক্রিমেন্ট অফ টাইমের জন্য এক্সের ইনক্রিমেন্ট সেটাও ইউনিফর্ম হয়েছে। মানে সময় যতটা বাড়ছে, স্মরণও তার সাথে তালে তাল মিলিয়ে একই অনুপাতে বাড়ছে। সেক্ষেত্রে এই স্ট্রেট লাইন প্লটটা একটা ধ্রুবক গতিবেগের নির্দেশ করছে। কিন্তু এখানে টাইম যদি 1 থেকে 2 সেকেন্ড হয়, মানে জাস্ট ডাবল হয়, ডিসপ্লেসমেন্ট বা স্মরণ হলো এইটুকু। কিন্তু 2 থেকে যখন 4 হবে, মানে আবার যখন ডাবল হবে, তখন কিন্তু স্মরণের পরিমাপ এতটা বেড়ে গেল।
এটা হতেই হবে, তার কারণ বস্তুর অ্যাক্সেলারেশন বা ত্বরণ রয়েছে। ত্বরণ মানে আমরা জানি ভেলোসিটি বাই টাইম। এবার ভেলোসিটিটা অবভিয়াসলি এখানে ইনক্রিজ করছে। কি করে বুঝবো ভেলোসিটি ইনক্রিজ করছে? না, তার কারণ এখানে এক্সটা অনেক বেশি বর্ধিত হচ্ছে যত না টি বর্ধিত হচ্ছে, তার মানে ভিটা ইনক্রিজ করছে। ভিটা ইনক্রিজ করছে সময়ের সাথে, সেটাকেই আমি বলবো ত্বরণ রয়েছে। তা কাজেই গ্র্যাভিটেশনাল ফিল্ডে কোনো বস্তু যে পথটা অতিক্রম করে সেটা আসলে একটা বক্রপথ, কারণ এটা অ্যাকচুয়ালি আমরা বস্তুর পজিশনটাকে রিপ্রেজেন্ট করেছি এক্স দিয়ে, এবং যত সময় অগ্রসর হচ্ছে পজিশনটা এইভাবে কার্ভড হতে হতে যাচ্ছে। গ্র্যাভিটেশনাল ফিল্ডের উপস্থিতিতে বস্তু কার্ভড গতিপথ অবলম্বন করে।